প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের আলোচনা এবং বাংলা ব্যাকরণে আমরা সর্বশেষ যে বিষয়টি পাঠ নিয়েছি সেটি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। প্রথম দিন আমি ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে বিভাজন, যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যে আলাদা আলাদা করা যায় সেই শ্রেণীকরণটাই আমরা প্রধানত আলোচনা করেছি। আর আজকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর এক একটা অংশ ধরে ধরে তার বৈশিষ্ট্য বা তার প্রকারভেদ এই সব আলোচনা করব। তো তোমরা প্রথম দিনই জেনেছ যে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীকে 8টি ভাগে ভাগ করেছি। ব্যাকরণিক শব্দ শ্রেণী, গতদিন আমি তোমাদের বলেছি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কোনগুলো? যেই শব্দগুলো আমরা বাক্যে ব্যবহার করি ভাষার নিয়ম কানুন মেনে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে ব্যাকরণিক শব্দ। সেই অর্থে বাক্য হচ্ছে একটি ভাষার একটি ক্ষুদ্র ইউনিট। তাহলে ভাষায়, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যত রকমের শব্দ ব্যবহৃত হয় সেই শব্দগুলোকে আমরা বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করি। তাই ভাষায় যত রকমের শব্দ ব্যবহার করা হয় প্রত্যেকটা শব্দই ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত। আজকে আমরা প্রথমে বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। তো বিশেষ্য পদ তোমরা একেবারে যখন প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকেই তোমরা মোটামুটি বিশেষ্য পদ পড়ে আসছো এবং একই সাথে তোমরা ইংরেজিতেও এটি পড়ে আসছো পার্ট অফ স্পিচের অংশ হিসেবে নাউন। এই নাউনের বৈশিষ্ট্য বা বিশেষ্যের বৈশিষ্ট্য এবং শ্রেণীভাগ আজকে আমাদের আলোচনার বিষয়। নাউন কি এটা তোমরা জানো? কোনো বস্তু, ব্যক্তি, জাতি, সমষ্টি বা কোনো প্রাণীবাচক নাম বা হচ্ছে যে কোনো কাজ, কোনো দোষ, গুণ ইত্যাদি যত রকম নামকরণ আমরা করে থাকি, অর্থাৎ এই পৃথিবীতে বস্তুগত এবং ভাবগত যত নাম আছে এই সব নামগুলোকেই আমরা বিশেষ্য হিসেবে অভিহিত করে থাকি। তাহলে হচ্ছে নাম কিসের নাম? বস্তু, ব্যক্তি, প্রাণী, জীব বলতে পারো তোমরা, এবং ভাব। ভাব আমি এই অর্থে বলছি, ভাব হচ্ছে গুণ। মানুষের বা বস্তুর বা প্রাণীর নানান রকম গুণ থাকে। গুণ মানে হচ্ছে যে তোমরা গুণ বলতে আমরা যে পজিটিভ অর্থে ছেলেটা খুব গুণী, কাজের ছেলে, গুণী ছেলে, এই অর্থে না। এই গুণ মানে কোনো বস্তু বা ব্যক্তির নানান রকম দোষ ও গুণ, এই উভয়ই বোঝাবে। এবং তোমরা মনে রাখবে গুণ শব্দটার যে আবিধানিক অর্থ সেটি হচ্ছে বৈশিষ্ট্য। আসলে এই ভাব অর্থাৎ বৈশিষ্ট্য, কোনো বস্তু, ব্যক্তি, প্রাণী অর্থাৎ বস্তু জগৎ ও ভাব জগতের যা কিছু আছে সেগুলোর যে বৈশিষ্ট্যের আমরা যে নামকরণ করে থাকি সেগুলোকে আমরা গুণ বলছি। তো এই সবের ভিত্তিতে সাধারণত বিশেষ্য পদকে 6টি ভাগে ভাগ করা হয়। এবং এই শ্রেণীকরণের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, যেহেতু ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করছি তার একটা পার্ট, একটা অংশ হচ্ছে বিশেষ্য। সেই বিশেষ্যকে আবার আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করছি এবং এক এক বইয়ে তোমরা এক এক রকম পাবে, অর্থাৎ একটু ভেরিয়েশন আছে। এই বইতে একরকম, অন্য বইয়ে একরকম। অর্থাৎ এই যে পদ বা এই যে শব্দ শ্রেণী এর যে বৈশিষ্ট্য
এর বৈশিষ্ট্যের ভিত্তিতে একে এর শ্রেণীকরণ কখনো সংক্ষিপ্ত করা যায়, কখনো বিস্তারিত করা যায়, অর্থাৎ একটা সুনির্দিষ্ট শ্রেণী আবার উপশ্রেণী করা যায়। তো আমরা প্রধানত মূল যে শ্রেণী বিভাগ বিশেষ্য পদের সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে সংজ্ঞাবাচক। সংজ্ঞাবাচক বিশেষ্য। তো সংজ্ঞা বলার সাথে সাথে তোমরা একেবারে ছোটবেলা থেকে পড়ে আসছো কোনো একটা বিষয়ের সংজ্ঞা দাও। অর্থনীতি কি? তো অর্থনীতির সংজ্ঞা দাও। তো অর্থনীতি আমরা যখন বলছি, তো অর্থনীতি একটি বিশেষ বিষয়ের নাম। নদী কি? নদীর সংজ্ঞা দাও। তো নদীর সংজ্ঞা কি? নদী হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে নিচের স্রোতধারায় যে জলধারার সৃষ্টি করে এবং সমুদ্রের দিকে ধাবিত হয়, এইরকম একটা ইমেজ আমাদের সামনে আসে। ঢেউযুক্ত পানি, অর্থাৎ এইরকম যে ব্যাপারটা সেটাকে আমরা নদী বলি। এটাই হচ্ছে নদীর সংজ্ঞা। এবং সংজ্ঞাবাচক বিশেষ্যকে নামবাচক বিশেষ্য বলা হয়ে থাকে। নামবাচক বিশেষ্য বলা হয়ে থাকে এবং ইংরেজিতে একে আমরা বলে থাকি প্রপার নাউন। প্রপার নাউন। তো এগুলো কিরকম? যেমন আমি তোমাদের বললাম যে হচ্ছে নদী। এখন নদী যেমন হচ্ছে ভূগোলের একটা বিশেষ অংশের নাম, বিশেষ একটি জিনিসের নাম, ঠিকই একইভাবে আমরা বিশেষের যে সংজ্ঞাবাচক যেগুলো আমরা ব্যবহার করবো, যে শব্দগুলো, সেই শব্দগুলো একেবারে নির্দিষ্ট। হয়তো ব্যক্তির নাম একেবারে নির্দিষ্ট নাম হবে, কিংবা হচ্ছে কোনো স্থানের নাম, কিংবা হচ্ছে কোনো বস্তুর নাম, কিংবা কোনো ভৌগোলিক স্থানের নাম। যেমন হিমালয়। তো হিমালয় কি? হিমালয় হচ্ছে পর্বত, আসলে একটা পর্বত। এই পর্বতের মধ্যে একটি নির্দিষ্ট পর্বত হচ্ছে হিমালয়। একটি নির্দিষ্ট নদী হচ্ছে পদ্মা, একটি নির্দিষ্ট নদী হচ্ছে তিস্তা। একজন নির্দিষ্ট মানুষের নাম হচ্ছে রায়হান। একটি নির্দিষ্ট শহরের নাম হচ্ছে সিলেট। এইরকম যেগুলো আছে, সেই জাতীয় নামকে, সেই জাতীয় বিষয়কে নির্দিষ্ট করে দেয়া আছে, সেগুলোকে আমরা বলবো সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক, তোমরা মনে রাখবা, সংজ্ঞাবাচক বিশেষ্য। এবং যেহেতু এগুলো কোনো বস্তু, ব্যক্তি, স্থান, ভৌগোলিক কোনো বিষয় বা কোনো দ্রব্য ইত্যাদির নাম, সেই কারণে এটিকে নামবাচক বিশেষ্য বলা হয়। এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে সামান্যবাচক বিশেষ্য। সামান্যবাচক বিশেষ্য। সামান্য শব্দটাতে তোমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে। সামান্য বলতে আমরা সাধারণত প্রচুর এবং তার বিপরীত শব্দ হচ্ছে সামান্য, কিন্তু ব্যাকরণের সামান্য শব্দটা কিন্তু একটি পারিভাষিক শব্দ। এটি কিন্তু ওই সামান্য মানে অল্প অর্থে নয়। এর অর্থ তোমরা ইংরেজিতে ধরো জেনারেল বা কমন এরকম ধরতে পারো। অর্থাৎ সমস্ত কিছুকে যখন বোঝাচ্ছে তখন আমরা একে সামান্যবাচক বলে থাকি। এবং সামান্যবাচক এই যে বিশেষ্য, এটাকে তোমরা চিনো জাতিবাচক বিশেষ্য হিসেবে। কোন একটা জাতির সমগ্র অংশকে যখন একটি শব্দ দিয়ে বোঝানো হয়, তখন তাকে সামান্যবাচক বা জাতিবাচক বিশেষ্য বলে। যেমন হিউম্যান বিইং, মানুষ, এটি হচ্ছে একটি জাতিবাচক বিশেষ্য। এখানে জাতির নাম বোঝাচ্ছে। আমরা যদি বলি হরিণ, এটাও একটি জাতিবাচক বিশেষ্য।
হরিণ বলার সাথে সমস্ত হরিণকে বোঝানো হয়। যদি আমরা বলি নদী, নদী বলতে নির্দিষ্ট কোনো নদী না, পৃথিবীর সমস্ত নদীর কথাই আমাদের মাথায় চলে আসে। যদি আমরা বলি পর্বত, তাহলে সমস্ত পর্বতের নামই আমাদের মাথায় চলে আসে। এইভাবে আমরা যদি বলি শিক্ষক, অর্থাৎ সমস্ত শিক্ষকই এখানে অর্থ প্রকাশ করে। তো যাই হোক, এগুলোকে আমরা বলছি সামান্যবাচক বা জাতিবাচক বিশেষ্য। তো আমরা যেমন হরিণ বললাম, তেমনি ভাবে আমরা যদি বলি কাক একটি পাখি, আবার কাক যেমন একটা পাখি, একটা জাতিগত বিশেষ্য, আবার আমরা যদি পাখি শব্দ বলি, সেটিও আরেকটি জাতিকে বোঝাচ্ছে, অর্থাৎ প্রাণীর মধ্যে পক্ষী জাতীয় যা আছে, পাখি জাতীয় যা আছে তার সবকে বোঝাচ্ছে। আবার কাক বলতে হল এই নির্দিষ্ট যে কাক নামে একটি প্রাণী আছে তার সমস্তকে বোঝাচ্ছে কাক শব্দ দিয়ে। তাহলে এগুলোকে আমরা সামান্যবাচক বা জাতিবাচক বিশেষ্য বলে থাকি। ইংরেজিতে এই বিশেষ্যটাই, এই নাউনটাই তোমরা পড়েছ প্রপার নাউন, কমন নাউন হিসেবে। এই যে জাতিবাচক, এটাকে তোমরা পড়েছ কমন নাউন হিসেবে। এরপর হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক বিশেষ্য, এটার বিকল্প নাম আমরা বলি দ্রব্যবাচক বিশেষ্য। অর্থাৎ এই বিশেষ্যে আমরা দ্রব্যের বা বস্তুর নাম বুঝে থাকি। ইংরেজিতে এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, চাল, ডাল, বই, আমার হাতে একটা মার্কার আছে, মার্কার, এটা একটা বোর্ড, বোর্ড। এইরকম পৃথিবীতে যত রকমের বস্তু আছে সমস্ত বস্তুকেই আমরা এই বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য হিসেবে অভিহিত করে থাকি, অর্থাৎ এটি একটি সুনির্দিষ্ট শ্রেণীকরণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যখন সামান্যবাচক বা জাতিবাচক বিশেষ্যের কথা বললাম, জাতিবাচক বিশেষ্যর কথা বললাম, সেখানেও কিন্তু আমরা নামের কথা বলেছি। তাহলে এখানে দেখো, বই বলতে আমরা কিন্তু সমস্ত বইকেই বুঝি। চাল বলতে আমরা পৃথিবীর যে কোনো চালকে বুঝি। যখন আমরা বিরুই চাল বলবো, যখন আমরা বাসমতি চাল বলবো, তখন সেটি একটি বিশেষ চালের নাম হয়ে যাবে, অর্থাৎ নামবাচক বিশেষ্য। তাহলে আমরা এই যে যেহেতু সকল বইকেই বুঝি, সকল চালকেই বুঝি, সকল কলমকেই বুঝি কলম বলতে, তাহলে আলাদা করে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্যের একটি শ্রেণীকরণ না করলেও চলে। এটি আমার অভিমত, আরো অনেক পণ্ডিত এইরকম অভিমত ব্যক্ত করেছেন। তাহলে বস্তুবাচক বা দ্রব্যবাচক এটা কোন অংশের মধ্যে পড়বে? এটা পড়বে জাতিবাচক বা সামান্যকরণ বিশেষ্যের মধ্যে, সামান্যবাচক বিশেষ্যের মধ্যে। কিন্তু আমাদের ব্যাকরণ বই যেহেতু ইংরেজি ব্যাকরণ প্রভাবিত, সে কারণে ইংরেজিতে যেহেতু ম্যাটেরিয়াল নাউন নামে একটা নাউন আছে, সেই নাউনের প্রভাবে বাংলায় বস্তুবাচক বা দ্রব্যবাচক একটি বিশেষ্যের আলাদা শ্রেণীকরণ করা হয়েছে। এরপরে আমরা যে বিশেষ্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক, তোমরা এই যেমন চাল বলতে যেমন হচ্ছে বিরুই চালকেও বোঝায়। চাল একটি সাধারণ শব্দ। চাল বলতে চালের একটা ইমেজ আমাদের সামনে ভেসে ওঠে। কিন্তু সমষ্টিবাচক যেটি, কিংবা বই ধরো,
বই বলতো এইরকম একটা বিশেষ এমন একটি শব্দ যেটি দিয়ে কোনো বিশেষ বইকেও বোঝানো হয়, আবার পৃথিবীর যে কোনো বইয়ের একটা ইমেজ আমাদের চোখের সামনে চলে আসে। কিন্তু সমষ্টিবাচক যে বিশেষ্য, এটি দ্বারা কোনো একটি গোষ্ঠী বা কোনো একটা রাজি বা গুলি বা কোনো একটা সমষ্টির সমস্ত অংশকে যখন আমরা স্পষ্টভাবে ধারণ করতে পারবো, যেই শব্দটি দিয়ে সমস্ত কিছুকে, যেই শব্দ বলবো তার মধ্যে সমস্ত কিছুই ওর মধ্যে চলে আসবে, সেটি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ইংরেজিতে এটাকে বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ। ধরো সমিতি। সমিতি শব্দ দিয়ে আমরা কি বুঝি? ভেড়া মারা সমিতি। তো এই যে ভেড়া মারা সমিতি আমরা যখন বললাম, তখন এই সমিতি, এখানে এই সমিতি শব্দটি দিয়ে ভেড়া মারা নামক জায়গাকে কেন্দ্র করে ওখানকার মানুষকে নিয়ে যেই অ্যাসোসিয়েশন, যেই সমিতি তৈরি হয়েছে, সেই সমিতির সমস্ত সদস্যকে বোঝায়, অর্থাৎ সমগ্রকে বোঝাচ্ছে। এই কারণে আমরা সেটাকে সমষ্টিবাচক বলছি। যেমন কোন একটি সমাজ, বাঙালি সমাজ, তো বাঙালি সমাজ বলার সাথে সমগ্র যে বাঙালি জাতি, সেই জাতিকে নিয়ে যে সমাজ গঠিত হয়েছে, সেই সমাজের কথা বোঝানো হয়েছে। যেমন ধরো জনতা। জনতা বলতে সমস্ত জনতার কথাই বোঝানো হয়েছে, কারণ এই জনতাকে নিয়ে আবার জনসভা হয়ে থাকে। তো জনসভা, জনসভা বলতে ৭ই মার্চের জনসভা। আর ৭ই মার্চের জনসভা এই কথা বলার সাথে সাথে ৭ই মার্চের জনসভায় যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে বোঝানো হয়ে থাকে। এবং তোমরা যেমন হচ্ছে যে শ্রেণীকক্ষে পাঠদান গ্রহণ করো, একাদশ শ্রেণী। একাদশ শ্রেণী বলার সাথে সাথে আমরা এই তোমাদের যেমন এই যে আমরা পাঠদান করছি অনলাইনে, তাদের জন্য একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তারাই এই ক্লাসগুলো করছো। তো দ্বাদশ শ্রেণী বলার সাথে সাথে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রকে বোঝাবে। এটি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এবং আমরা সামান্যকরণ বা সামান্যবাচক বা সংজ্ঞাবাচক বা জাতিবাচক, ওখান থেকে এটার পার্থক্য হচ্ছে এখানে যে একটা নির্দিষ্ট অংশের সমষ্টিকে যখন বোঝাবে তখন সেটা সমষ্টিবাচক বিশেষ্য। এরপর হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য, এই ভাব হচ্ছে আসলে কাজের ভাব, কাজ। এটাকে তোমরা চিনে থাকো ক্রিয়া বিশেষণ হিসেবে, ক্রিয়া বিশেষ্য হিসেবে, ক্রিয়া বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে চিনে থাকো। অর্থাৎ যেই বিশেষ্যগুলো দিয়ে কোনো কাজকে বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ইংরেজিতে ভার্বাল নাউন হিসেবে আমরা বলে থাকি। তো কাজ বোঝায় কি দিয়ে? আমি ভাত খাই, আমি ভাত খাই, কিংবা আমি পড়াই, আমি পড়াই। তো পড়াই শব্দটা কি? এটা হচ্ছে একটি ক্রিয়াপদ, এটি একটি ক্রিয়াপদ। অর্থাৎ এই যে আমরা অর্থাৎ ক্রিয়া বোঝায় এইরকম একটি শব্দ, কাজ বোঝায় এটা দিয়ে। তো এটা দিয়ে সরাসরি আমরা আমি পড়াই মানে কাজ, ক্রিয়া বোঝাচ্ছে, এটা বিশেষ্য বোঝাচ্ছে না। অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে ক্রিয়াপদ যেটি, এটি হচ্ছে সেটি। কিন্তু আমি যখনই বলবো পড়ানো, পড়ানো একটি
দায়িত্বশীল কাজ, দায়িত্বশীল কাজ। তখন এই পড়ানো যে বিষয়টা, এই যে শব্দটা, এই শব্দটা আর তখন ক্রিয়াপদ থাকবে না। এটি কি হবে? এটি একটি ক্রিয়ার নাম, অর্থাৎ ক্রিয়ার নাম যখন বোঝাবে তখন সেটি ক্রিয়াবাচক বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য বলে অভিহিত হবে। আমরা শুয়ে থাকি, শয়ন, শয়ন এটা কি? অর্থাৎ শুয়ে থাকার যে নাম, শুয়ে থাকার যে ইমেজ আমাদের সামনে উপস্থাপিত হয়, আমরা যেটা দেখতে পাই সেটাকে আমরা বলি শয়ন। কিন্তু রফিক শুয়ে আছে, এটি হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু শয়নটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। একইভাবে আমি খাই, খাইটা হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু তার খাওয়ার দৃশ্যটি আমার ভালো লাগেনি। ঠিক সংস্কৃতি, খাওয়ার যে একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা ওই ব্যক্তির খাওয়ার সাথে ঠিক সুন্দরভাবে ফুটে ওঠেনি, তার খাওয়া আমার ভালো লাগে। তার খাওয়াটা কি? এটা একটা খাওয়া হচ্ছে কাজের নাম, তার খাওয়া। এইভাবে ভোজন, ভোজন, মধ্যাহ্ন ভোজনের দাওয়াত, মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ। এখানে ভোজন শব্দটা ক্রিয়াবাচক বিশেষ্য, আর সে ভোজন করে, এই ভোজনটা হচ্ছে ক্রিয়া। এইরকম ভাবে ক্রিয়াবাচক শব্দ থেকে, অর্থাৎ ক্রিয়াপদ থেকে যেই শব্দগুলো বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যেই শব্দগুলো দিয়ে কোনো কাজের নাম বোঝায়, সেগুলোকে আমরা বলি ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য, আমরা বিশেষ্যের 5টি শ্রেণী আলাপ করলাম। ক্রিয়াবাচক বিশেষ্যে তোমরা যা আমি বলেছি ভার্বাল নাউন, এবং সর্বশেষটি হচ্ছে গুণ বাচক বিশেষ্য। তোমাদের আগেই আমি বলেছি যে গুণবাচক বলতে অবশ্যই তোমরা শুধু গুণ বলতে সাধারণ অর্থে আমরা যেটা বুঝি সেটা ধরবে না। গুণ হচ্ছে বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য যখন হবে তখন দোষ গুণ দুটোই এর মধ্যে আসতে পারে। গুণবাচক বিশেষ্যকে ইংরেজিতে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট শব্দের সাথে তোমরা পরিচিত। আমরা যখন ছবি দেখি, পেইন্টিং দেখতে যখন আমরা যাই, কোনো গ্যালারিতে যখন আমরা যাই, এটা খুব একটা হচ্ছে যে সাধারণ বিষয় অ্যাবস্ট্রাক্ট ছবি। অ্যাবস্ট্রাক্ট ছবি কি? মানে এটা একবারে বাস্তব হয়ে ওঠে নাই, এটা মুক্ত হয়ে ওঠে নাই, এটা আমরা সরাসরি এর আকৃতি নিয়ে আমরা সরাসরি এটা বুঝতে পারি না, ওর ভিতরে ওর অন্তর্নিহিত কোনো মেসেজ থাকে। অর্থাৎ তাহলে অ্যাবস্ট্রাক্ট শব্দটার অর্থ হচ্ছে বিমূর্ত। বিমূর্ত কি? যেটা মূর্ত হয় না, যেটা মুক্ত হিসেবে আমরা দেখি না। যেমন আমাদের ঈশ্বর বা আল্লাহ, এগুলো এরা কিন্তু বিমূর্ত, এরা কিন্তু বিমূর্ত, মূর্ত রূপে আমরা কিন্তু দেখতে পাই না, তার কোনো আকার নেই। তো এইরকম বিমূর্ত যে বিষয়, তাহলে বিমূর্তর একটা বিপরীত শব্দ আছে মূর্ত। মূর্ত মানে যেটা দেখা যায়, যার আকার আছে, যার আকৃতি আছে। আমরা নদী দেখতে পাই, আমরা পাহাড় দেখতে পাই। আমরা যখন জনতা বলি তখন জনতার একটা ইমেজ আমাদের সামনে আসে। আমরা যখন সমিতি বলি তারও একটা ইমেজ আমাদের সামনে আসে। আমরা যখন চাল বলি, আমরা যখন মানুষ বলি, গরু বলি, সমস্ত কিছুরই ইমেজ আছে, অর্থাৎ সেগুলো মূর্ত। তো এইরকম যেগুলো বিমূর্ত নয় সেগুলোকে আমরা বলি বিমূর্ত, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট, এখান থেকেই অ্যাবস্ট্রাক্ট নাম, যেটাকে আমরা বাংলায় বলছি গুণবাচক শব্দ। যেমন সততা, এই যে একটি শব্দ, এটি হচ্ছে
একটি শব্দ সততা। তো সততা শব্দ দিয়ে কি আমরা কোনো ইমেজ দেখতে পাই? আমরা কোনোভাবেই কোনো ইমেজ দেখতে পাই না। আমরা এই ইমেজটা অন্য কোথাও ভর করে। কোনো ব্যক্তি যদি সৎ হন, কোনো ব্যক্তি যদি সৎ হন, তখন ওই ব্যক্তির সৎ ব্যক্তির মূর্তি আমাদের সামনে আসে। কিন্তু যেই গুণ সততার জন্য যেই ব্যক্তি সৎ, এই গুণটা বিমূর্ত থেকে যায়। এটা আমরা কি করি? এটা আমরা ফিল করি, এটা আমরা অনুভব করি। হ্যাঁ, এবং দয়া, মায়া, এরকম অনেক শব্দ আছে যেগুলো দিয়ে আমরা ব্যক্তি বা বস্তুর কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বুঝতে পারি। সেগুলোকেই হচ্ছে গুণবাচক বিশেষ্য বলে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো বস্তুর বিশেষ বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করে যেই শব্দটি, সেই শব্দকে, যেই বিশেষ্যটি, সেই বিশেষ্যকে আমরা বলি গুণবাচক বিশেষ্য। আনন্দ, হাসি, কান্না এইসব এর মধ্যে আসতে পারে। তাহলে মোটামুটি আমরা 6 রকমের বিশেষ্যের পরিচয় পেলাম। কিন্তু এই 6 রকমের বিশেষ্যকে আবার 2টি ভাগেও ভাগ করা যায়, যেটি ইংরেজি ভাষায় করেছে। সেটি হচ্ছে, একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এবার খেয়াল করে দেখো, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে গুণবাচক হিসেবে বা গুণবাচক বিশেষ্য হিসেবে অভিহিত করেছি। তো এই গুণবাচক বিশেষ্যের বাইরে আরো কয়টি বিশেষ্য আমরা আলোচনা করলাম? আরো 5টি বিশেষ্য আমরা আলোচনা করেছি। এই 5টি প্লাস এই একটি, মোট হচ্ছে 6টি। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কি? অর্থাৎ কনক্রিট নাউন একে আবার 5টি ভাগে ভাগ আমরা করতে পারি আলাদা করে। কারণ এই যে 5 রকম বিশেষ্যের কথা আমরা বললাম, নামবাচক, সামান্যবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, ক্রিয়াবাচক, এই যে বললাম, প্রত্যেকটাই কিন্তু দেখা যায়, আমাদের সামনে মূর্ত হয়ে ওঠে। এই কারণে সেগুলোকে আমরা কনক্রিট করছি, যেগুলো মূর্ত, যেগুলো দেখা যায়, যেগুলো ফিল করা যায় সরাসরি, অর্থাৎ প্রত্যক্ষ একটা ব্যাপার এর সাথে আছে। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত, প্রত্যক্ষ ব্যাপার এর মধ্যে নেই। তো যাই হোক, এই হচ্ছে বিশেষ্যের শ্রেণীবিভাগ। তোমরা একটু বইপত্র যদি নাড়াচাড়া করো সাথে সাথে, তাহলে এগুলো নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ আমরা দেখি না। বিশেষ্যের পরে আমরা সর্বনাম পদের শ্রেণীবিভাগ আলোচনা করব। সর্বনামকে ইংরেজিতে কি বলা হয়? প্রোনাউন। সর্বনামকে বলা হয় প্রোনাউন। তো সর্বনাম কি? সর্বনাম হচ্ছে বিশেষ্য, বিশেষণ কিংবা কোন বাক্যের বিকল্প হিসেবে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি, তখন তাকে আমরা সর্বনাম পদ বলে থাকি। এর সাথেও তোমরা একবারে মাধ্যমিকের প্রথম পর্যায় থেকে পরিচিত। আমি, তুমি, সে, তিনি। আমরা সাধারণভাবে বলি যে রায়হান রিকশায় উঠে আজিমপুর পৌঁছলো। আজিমপুর রিকশা থেকে নেমে সে, প্রথমে আমরা রায়হান বললাম, তারপরে আমরা দ্বিতীয় বাক্যে চলে গেলাম সে, তারপরে তৃতীয় বাক্যে
আমরা গিয়ে বললাম, রিক্সা থেকে নামলো, তারপরে তার হাতে 2টি বাজারের ব্যাগ ছিল। তাহলে প্রথমে রায়হান ব্যবহার করলাম, রায়হান একটি নাম, একটি বিশেষ্য, এবং পরে সে যখন রিক্সা থেকে নামলো আমরা বললাম সে আজিমপুরের রিক্সা থেকে নামলো, এই সে ব্যবহৃত হলো। পরের বাক্যে আমরা বললাম তার হাতে বাজারের 2টি ব্যাগ ছিল, তাহলে তারপর আমরা ব্যবহার করলাম তার। তাহলে এই যে রায়হান, এই যে একটি বিশেষ্য, এই বিশেষ্যের পরিবর্তে আমরা পরপর 3টি বাক্য লিখতে গিয়ে 2টি সর্বনাম পদ ব্যবহার করলাম। এই দুটি হচ্ছে সর্বনাম। তো এইভাবে তুমি, তোমরা, আমরা, আমাদের, অর্থাৎ বিশেষ্যর পরিবর্তে, বিশেষণের পরিবর্তে কখনো কখনো কোনো বাক্যের পরিবর্তেও সর্বনাম পদ বা সর্বনাম বাচক শব্দ ব্যবহার করা হয়ে থাকে। ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি এই প্রসঙ্গে আরেকটু তোমাদের বলি, সর্বনামের শ্রেণীকরণ তোমরা বইতে পড়বে। সর্বনাম যদি পরীক্ষায় আসে এবং সর্বনামের শ্রেণীকরণ যদি তোমার পরীক্ষার উত্তর করতে হয়, অবশ্যই এর দ্বিবিধ শ্রেণীকরণ তোমরা করবে। 2 রকম শ্রেণীকরণ তোমরা করবে। প্রথম যেটা করবে সেটি হচ্ছে পুরুষ নামে একটি বিষয় আমাদের বাংলা ব্যাকরণে রয়েছে, যেটি ইংরেজিতে বলা হয় পার্সন। ইংরেজিতে বলা হয় পার্সন। এবং এই বাংলা ব্যাকরণে যে পুরুষ শব্দটি, এটি ঠিক মেন হিসেবে তোমরা ধরবে না, ম্যান হিসেবে ধরবে না। ম্যান, উম্যান, এই যে লিঙ্গ, এর ভেদাভেদ তোমরা করবে না। এটি একটি পারিভাষিক শব্দ, আমরা পার্সন বলতে, অর্থাৎ এ একটা পক্ষ নিচ্ছে। এই পুরুষ হচ্ছে যে একটা বাক্যে সে একটা পক্ষ, সেই পক্ষকেই আমরা বলছি পুরুষ। আমি ঢাকা যাব, এখানে এই যে আমি, আমার একটা পক্ষ, এই আমিটা হচ্ছে পুরুষ। আমি ঢাকা গিয়ে তোমার সাথে দেখা করব, এই যে ঢাকা গেলাম, গিয়ে তোমার সাথে দেখা করলাম, তুমি হচ্ছে আরেকটা পক্ষ, তাহলে আরেকটা পক্ষ আসলো, তুমিও একটা পুরুষ। আমি ঢাকা গিয়ে তোমার সাথে দেখা হওয়ার পরে তাকে, ব্র্যাকেটে করিমকে, তাকে ডেকে আনবো, ও আরেকটা পক্ষ। 3টা পক্ষ কিন্তু আমরা যুক্ত হয়ে গেলাম। আমি ঢাকা যাব, আমি একটা পক্ষ। ঢাকা গিয়ে তোমার সাথে দেখা হবে, তুমি একটা পক্ষ। তুমি করিমকে বলবা তোমার বাসায় আসতে, ও আরেকটা পক্ষ, 3য় পক্ষ। আমরা দুজন আবার আরেকজনকে নিয়ে আলোচনা করছি। এটাই হচ্ছে বাংলায় হচ্ছে পুরুষ, এবং ইংরেজিতে যাকে আমরা বলে থাকি পার্সন। এই পুরুষের ভেদে, পুরুষ ভেদে সর্বনাম পদকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি সাধারণত। প্রথমে আমি উত্তম পুরুষের কথা বলবো। 3টি পুরুষ আমরা পাই, যেটি তোমাদের বললাম উত্তম পুরুষ। উত্তম পুরুষ ইংরেজিতে একে বলা হয় ফার্স্ট পারসন। উত্তম পুরুষ কি? উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, আমাদের, অর্থাৎ স্বয়ং বক্তা। স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ, অর্থাৎ যিনি বলছেন তিনি হচ্ছেন উত্তম পুরুষ। ইংরেজিতে যাকে আমরা বলি ফার্স্ট পারসন। এরপর হচ্ছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ ইংরেজিতে যাকে বলা হয় সেকেন্ড পারসন। তুমি, তোমার, তোমাদের, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। এবং তৃতীয় যেটি, সেটিকে আমরা বলে থাকি নাম পুরুষ। নাম পুরুষ অনেকে একে ইংরেজিতে এটাকে আমরা বলি থার্ড পারসন।
থার্ড পারসন, তাহলে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিনটা পারসন পেলাম। বাংলায় পেলাম উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। নাম পুরুষকে কেউ কেউ প্রথম পুরুষও বলে থাকেন। যাই হোক, তোমরা প্রথম পুরুষ বলবে না, কারণ প্রথম পুরুষ বলতে গেলে তোমাদের সাধারণত একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম পুরুষ বুঝি আমি, আমরা ইত্যাদি, মোটেই না। প্রথম পুরুষ হচ্ছে সে, তারা, তাদের ইত্যাদি, এগুলো হচ্ছে নাম পুরুষ। অর্থাৎ ইংরেজিতে টেন্স পড়তে গিয়ে একটা জিনিস তোমরা সবসময় পড়ে থাকো, থার্ড পারসন। এবং থার্ড পারসনের আবার সিঙ্গুলার নম্বর আছে, এই কারণে এই বিষয়টা তোমাদের খুবই পরিচিত। তাহলে সর্বনামকে আমরা এই তিনটি ভাগে ভাগ করলাম। তাহলে প্রথম হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষের ব্যাপার কি? উত্তম পুরুষের ব্যাপার হচ্ছে বক্তা নিজে কথা বলেন। বক্তা নিজে কথা বলেন। তোমরা যদি কথা বলার প্রসঙ্গে ধরো বিষয়টা, তাহলে আমি যদি উত্তম পুরুষ হই, আমি কথা বলছি নিজে। আমি কার সাথে কথা বলছি? তোমাদের কারো একজনের সাথে কথা বলছি। এই যে তোমাদের কারোর সাথে কথা বলছি, এই তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ। এবং আমি এবং তুমি মিলে যখন কথা বললাম, তখন তার মধ্যে আরো একজনকে নিয়ে আমরা আলোচনা করলাম, সে হচ্ছে গিয়ে এই নাম পুরুষ বা থার্ড পারসন, সে, তারা। এটি হচ্ছে সর্বনামের একটি শ্রেণী বিভাগ। এছাড়া সর্বনামের খুব সাধারণভাবে সর্বনামকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, যেটা তোমরা সবাই অষ্টম, নবম, দশম এই তিন শ্রেণীতে বিস্তারিতভাবে পড়েছ। আমি অতি সংক্ষিপ্তভাবে সেই শ্রেণীগুলো নাম বলে দিচ্ছি এবং দুই একটি উদাহরণ দিয়ে যাচ্ছি। প্রথম হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক। ব্যক্তিবাচক বা পুরুষবাচক, এটা হচ্ছে এক নম্বর সর্বনাম। ব্যক্তিবাচক বা পুরুষবাচক বলার সাথে সাথে নিশ্চয়ই তোমরা বুঝে ফেলছো, আমরা যে পার্সন নিয়ে বা পুরুষ ভিত্তিতে এতক্ষণ যে তিনটা শ্রেণীতে ভাগ করলাম, ওই তিনটা শ্রেণী আসলে এখানে চলে এসেছে। আমি, তুমি, সে, তোমার, তাহার, এটা হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক। এরপরে আত্মবাচক। আত্মবাচক দুই নম্বর উদাহরণ। আত্মবাচকের উদাহরণ কি? স্বয়ং, এই একটি শব্দ আত্মবাচক সর্বনামের উদাহরণ। নিজে, খোদ, এই শব্দগুলো হচ্ছে আত্মবাচক সর্বনামের উদাহরণ। আমি স্বয়ং ওখানে উপস্থিত থাকব, তিনি স্বয়ং এখানে উপস্থিত ছিলেন, তোমরা, তিনি নিজে কাজটি করেছেন, এই জাতীয় ব্যাপার যেখানে আছে সেখানে আত্মবাচক, অর্থাৎ ব্যক্তি নিজে যখন করে সেই বিষয়টি এখানে চলে আসে। এরপরে তিন নম্বর হচ্ছে সামীপ্যবাচক। সামীপ্যবাচক, সামীপ্য শব্দের অর্থ তোমরা জানো। সামীপ্য শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। তো যেমন এরা, এই উদাহরণগুলো হচ্ছে সামীপ্যবাচক সর্বনামের উদাহরণ। এবং সামীপ্যবাচককে কেউ কেউ নির্দেশকও বলেছেন। নির্দেশক বাচক সর্বনাম। আমরা এবার 4 নম্বরে যাই। 4 নম্বর হচ্ছে দূরত্ববাচক সর্বনাম। দূরত্ববাচক মানে যেই সর্বনাম কিছুটা দূরত্বে ভাব বোঝায়, সেটিকে আমরা বলছি দূরত্ববাচক সর্বনাম।
দূরত্ববাচক সর্বনাম। তোমরা বিভিন্ন জন প্রশ্ন করছো, তো প্রশ্নগুলো তোমরা করে রাখবে। এই লাইভ ক্লাসে আসলে তোমরা যেহেতু সামনে নাই, এই প্রশ্নগুলো দেখে দেখে উত্তর দেওয়াটা খুব মুশকিল আসলে। তো তোমাদের যে প্রশ্নগুলো থাকে, আমি সাধারণত তোমরা খেয়াল করে থাকবে, যে ক্লাসটি তোমরা করছো ওই ক্লাসের উত্তরগুলো কিন্তু আমি পরের ক্লাসে সাধারণত দিয়ে থাকি। যেদিন দেই না সেদিন আসলে ওই রকম কোনো প্রশ্ন আসলে থাকে না, কিংবা প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আবার তোমাদের বন্ধুরাই ওই তোমাদের কমেন্টের মধ্যেই দিয়ে দিচ্ছে, সেই প্রশ্নের উত্তরগুলো আর আমি দেই না। কিন্তু এমন যদি থাকে যে কোনো প্রশ্ন তোমরা করেছো এবং যেই প্রশ্নের উত্তর তোমরা ওই কমেন্টের মাধ্যমে পাওনি, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি পরের দিন দিয়ে থাকি। এই কারণে এই ক্লাসে প্রশ্নের উত্তর দিয়ে ক্লাস করানো একটু জটিল। তো দূরত্ববাচক সর্বনাম হচ্ছে ওই সব, এই শব্দগুলো যেখানে ব্যবহার হবে সেগুলো হচ্ছে দূরত্ববাচক সর্বনাম। ওই দেখা যায় তাল গাছ, ওই শব্দটা বলার সাথে এটা একটু দূরে বোঝায়। ওই আমাদের গা, এগুলো হচ্ছে দূরত্ববাচক সর্বনাম। এরপর হচ্ছে সাকুল্যবাচক সর্বনাম। সব, যেমন সব হচ্ছে সাকুল্যবাচক। এই সাকুল্য শব্দটার অর্থটাই হচ্ছে আসলে সব বোঝায়। তো সকল, সমুদয়, তোমরা দেখবে যে অনেক বিজ্ঞাপনে লেখা থাকে সর্বসাকুল্যে বেতন এত টাকা। অর্থাৎ আমাদের বেতন কাঠামোর একটা নিয়ম আছে, একটা মূল বেতন থাকে, তার একটা রেশিও বাড়ি ভাড়া থাকে, চিকিৎসা ভাতা থাকে। কিন্তু যাদের এইসব আলাদা আলাদা করে থাকে না, তাদেরকে বলা হয় সাকুল্যে তার বেতন এত, অর্থাৎ সব মিলে। সেই থেকে সব থেকে, অর্থাৎ সব বোঝাতে বা সকল বোঝাতে সাকুল্যবাচক সর্বনাম সব, সকল, সমুদয়। তিনি সকল কাজের কাজী, এইরকম নানা ক্ষেত্রে এই সর্বনাম ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচকে তোমরা পাবে কি, এই দুটি হচ্ছে প্রধান। কেন, কার, এই প্রত্যেকটা যেখানে ব্যবহৃত হবে সেগুলোকে আমরা বলবো প্রশ্নবাচক সর্বনাম পদ। এবং কি এর পার্থক্যটা, কয় দীর্ঘ ই এবং কয় হ্রস্ব ই এর পার্থক্যটা তোমাদের এর আগের দিন আমি ব্যাখ্যা করেছিলাম। যে নির্দিষ্ট কোনো উত্তর যখন দিবে, তখন যদি প্রশ্ন করা হয় তখন আমরা কয় দীর্ঘ ইকার দিব, যে তুমি কি খাবে, তুমি কি খাবে। অর্থাৎ তুমি আমার বাড়িতে মেহমান হয়ে এসেছো, আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি কি খাবে। তো কি খাবে এর উত্তর তোমাকে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে, যে আমি ভাত খাবো, আমি পদান্ন খাবো, আমি একটু নাস্তা করবো। আর তুমি ফুট করে আমার বাড়িতে আসছো, আমারও বের হওয়ার তারা, তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, অর্থাৎ তুমি খাবে কি খাবে না, এই প্রশ্ন তোমার তখন এটা কিন্তু হা বা না এর উত্তর দিতে পারো, যে না আমি উত্তর পেয়ে যাবো, হ্যাঁ আমি উত্তর পেয়ে যাবো। এইরকম যেগুলো অর্থাৎ নির্দিষ্ট করে উত্তর না দিলেও চলে, হা না দিয়েও উত্তর দেওয়া যায়, সেগুলোর ক্ষেত্রে তোমরা কয় হ্রস্ব ইকার দিয়ে উত্তরটা দিবে। আরেকটা আছে অনির্দিষ্টতা জ্ঞাপক। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম শব্দটি বেশ বড় এবং কঠিন মনে হবে তোমাদের। কেউ, কোন, কেহ ইত্যাদি। রাতের বেলা কেউ বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। বাড়ির
রাতের বেলা কেউ কেউ বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়, কেউ কেউ লকডাউন ভেঙে বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট কেউ না কিন্তু, এই কারণে এটাকে আমরা বলছি অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। এরপর হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিকের আরেকটা আছে, মানে তোমার একটা বিকল্প নাম আছে, সেটা হচ্ছে পরস্পর সর্বনাম। পরস্পর সর্বনাম। তো তোমরা পরীক্ষার খাতায় সাধারণত এই যে পারিভাষিক যে শব্দটি ব্যবহার করা হয়েছে এটি সাধারণত ব্যবহার করবে। এর প্রথম উদাহরণ পরস্পর সর্বনাম। প্রথম উদাহরণ হচ্ছে পরস্পর। করিম এবং রহিম পরস্পর বন্ধু। সাপ এবং নেউলে পরস্পর শত্রু। কাজটি তোমরা নিজেরা নিজেরা করবে। অর্থাৎ নিজেরা নিজেরা হচ্ছে এই ব্যতিহারিক সর্বনাম। নিজেরা নিজেরা। নিউ মার্কেটের দোকান মালিক সমিতি নিজেরা নিজেরাই লকডাউন বাস্তবায়ন করেছে। ঘটনাটি আপনা আপনি ঘটে গেল। এই আপনা আপনি হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। এরপরে আরেকটি সর্বনাম হচ্ছে সংযোগ জ্ঞাপন। সংযোগ জ্ঞাপন সর্বনাম। সংযোগ জ্ঞাপন সর্বনাম বা সংযোগ বাচক সর্বনাম তোমরা বলতে পারো। যে, যিনি, এগুলো হচ্ছে যে এইরকম উদাহরণ। যে ঈদের কেনাকাটা করতে দোকানে যাবে সে করোনা আক্রান্ত হতে পারে। যে এই বিপদে মানুষকে সাহায্য করে না, বা যিনি অর্থের মালিক হয়েও এই বিপদে মানুষকে সাহায্য করেন না, তিনিও একদিন বিপদে পড়তে পারেন। এই যে যিনি, এটা একটি সংযোগ স্থাপন করেছে দুটি বাক্যাংশের মধ্যে। তাহলে এগুলো হচ্ছে সংযোগ জ্ঞাপন সর্বনাম। এবং সর্বশেষ সর্বনাম হচ্ছে অন্যাদিবাচক। অন্যাদিবাচক সর্বনাম। অন্যাদিবাচক সর্বনাম উদাহরণ হচ্ছে অন্য, অপর, পর। অন্য, অপর, পর, এগুলো হচ্ছে এর উদাহরণ। এবং এটিকে অন্যবাচক সর্বনামও বলা হয়ে থাকে। অন্যবাচক সর্বনামও বলা হয়ে থাকে। আমি আজকে আর একটু সংক্ষেপে তোমাদের যোজকের শ্রেণী বিভাগটা একটু দেখিয়ে দিব, এবং যেগুলো বাকি থাকবে এই তিনটি বাদে বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যোজক তোমরা জানো যে যোজক শব্দটি বা যোজকের যে শ্রেণী বিভাগ, এটি হচ্ছে যে আমাদের, তোমরা যে অব্যয় পদ পড়েছ স্কুলে, সেখানে যে সমুচ্চয় অব্যয় ছিল সেটাকে এখানে ব্যাকরণিক আলাদা শব্দ শ্রেণী হিসেবে যোজক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এটির মধ্যে ইংরেজি পার্ট অফ স্পিচের কনজাংশন এবং প্রিপজিশন এই দুটোই চলে আসে। এই দুটোই এই যোজক শ্রেণীর শব্দের মধ্যে চলে আসে। তো যোজকটা কি? যোজক হচ্ছে দুইটি শব্দের মধ্যে, অর্থাৎ
বাক্যে ব্যবহৃত হয় যখন, তখন সেটি পদ। দুইটি পদের মাধ্যমে মধ্যে, পদের সাথে পদের এবং বাক্যের সাথে বাক্যের মিলন যে ঘটায়, যেই শব্দ শ্রেণী এই মিলনগুলো ঘটিয়ে থাকে, দুইটা বাক্যকে একটা বাক্যে রূপান্তরিত করে, দুইটা শব্দকে ঘনিষ্ঠতা দেয়, একই অর্থের কাছাকাছি নিয়ে আসে, অর্থাৎ এই দুটোকে সম্পর্ক যুক্ত করে, দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করে, ব্রিজ তৈরি করে, পুল বা সেতু তৈরি করে, তাকে আমরা বলছি যোজক। তো প্রথম যোজকের নাম হচ্ছে সাধারণ যোজক। সাধারণ যোজক, সাধারণ যোজক কেন? এটা অনেকটা কমন। এটা হচ্ছে যে একেবারে যতগুলো যোজক আছে তার মধ্যে প্রধান। ও এবং আর, এগুলো হচ্ছে সাধারণ যোজক। করিম এবং রহিম বাজারে যাবে। সে ও বা রায়হান ও রুবি অনলাইনে ক্লাস করছে। দুটি পদকে সংযুক্ত করেছে। একইভাবে দুটি বাক্যকেও সংযুক্ত করে থাকে। দ্বিতীয় যে যোজক, যোজককে সাধারণত 4-5টি শ্রেণীতে বিভক্ত করা হয় এবং সবগুলোই বেশ সহজ, এবং এর উদাহরণের মধ্য দিয়ে এই শ্রেণীকরণটা তোমরা বুঝতে পারবে। বৈকল্পিক, বৈকল্পিক যোজক। বৈকল্পিক যোজকের উদাহরণ কি কি? বা, অথবা, কিংবা। তো আম অথবা কাঁঠাল, আম অথবা কাঁঠাল, যে কোনো একটি ফল বাসায় নিয়ে এসো। আম অথবা কাঁঠাল। রাত কিংবা দিন, সবই তোমার জন্য সমান। এইরকম, অর্থাৎ একটির বিকল্প আরেকটি ব্যবহৃত হয়, সেগুলোকে বৈকল্পিক যোজক বলা হয়ে থাকে। এরপর হচ্ছে বিরোধমূলক যোজক। বিরোধমূলক যোজক, এটা হচ্ছে কিন্তু, অথচ, কিন্তু, অথচ। কোনো একজন ব্যক্তি ধরো প্রচুর সাহায্য করছে এলাকায়, তিনি রাগের সাথে ক্ষোভের সাথে বলতেই পারেন, এত সাহায্য দিচ্ছি লোকজনকে, সাধারণ মানুষকে, অথচ তারা সব ঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছে। এত সাহায্য করলাম তোমাকে, কিন্তু তুমি তার কোনো গুরুত্ব দিলে না, তার কোনো সম্মান আমাকে দিলে না। তাহলে অর্থাৎ দুইটি বক্তব্যের সাথে, দুইটি বিষয়ের সাথে একটি বিরোধ তৈরি করে। এরপর আছে কারণবাচক। কারণবাচক, কারণবাচক যে যোজক, প্রধান যোজকটির নাম হচ্ছে কারণ। কারণটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। অতএব, জনগণ যেহেতু লকডাউন মানছে না, অতএব লকডাউন তুলে দেওয়াই ভালো। আমি এটা মতামত প্রকাশ করলাম কথার কথা। তো এখানে আমরা অতএব শব্দটি ব্যবহার করে দিলাম। কেন লকডাউন তুলে দেওয়া দরকার? যেহেতু জনগণ মানছে না। জনগণের ভালোর জন্য তো, জনগণ যেহেতু সচেতন হচ্ছে না। কিংবা জনগণকে যখন, যেমন ধরো কালকে সংবাদ সম্মেলনে আমাদের আইজিপি মহোদয় বলেছেন যে আমরা কারো
সাথে অশোভন ব্যবহার করছি না ঘর থেকে, এখনো পর্যন্ত আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি। তখন যদি পুলিশ বলে জনগণ যেহেতু মানছে না অতএব লাঠিপেটা করবে, এটা কেন লাঠিপেটা করা হবে, কারণটা কি? জনগণ সাধারণ কথায় মানছে না। আরেকটা হচ্ছে সাপেক্ষ, সর্বশেষ যোজকটা হচ্ছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক, সাপেক্ষ তোমরা বুঝতেছ, সাপেক্ষ শব্দটা দিয়ে একটার পরিপ্রেক্ষিতে অন্যটি, যদি, তবে, যত, তত, যদি, তবে, এগুলো ব্যবহার তোমরা সচরাচর করে থাকো। তো যাই হোক, এইরকম যোজকের 5টি ভাগ করা হয়ে থাকে। তোমাদের এই যে 3টি বিষয় পড়ালাম, তোমাদের 2 ধরনের প্রশ্ন থাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে। একটি হচ্ছে কয়েকটি বাক্য দেয়া থাকে এবং অথবা একটি অনুচ্ছেদ দেয়া থাকে, সেখান থেকে বিভিন্ন ব্যাকরণিক শব্দ শ্রেণীর শব্দগুলো চিহ্নিত করতে বলা হয়ে থাকে, অথবা একটি নির্দিষ্ট শ্রেণীর পদগুলো চিহ্নিত করতে বলে থাকে। আর বিকল্পে থাকে একটি বিবরণমূলক প্রশ্ন, পদের শ্রেণী বিভাগ বা কোনো একটি বিশেষ পদের, সেই ক্ষেত্রে বিশেষ্য পদ, সর্বনাম পদ, যোজক এবং বিশেষণ, এই 4টা থেকে প্রধানত প্রশ্ন থেকে থাকে। তো বিবরণমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা এই 4টি পদের উপরে বেশি গুরুত্ব দিবে। আর আমি তোমাদের পরামর্শ দিব যে পদ অর্থাৎ ব্যাকরণিক যে শব্দ, সেই শব্দ শ্রেণী চিহ্নিত করার দিকে আমি তোমাদের বেশি গুরুত্ব দিতে বলবো, তাতে হচ্ছে যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। তো আজ ভালো থাকো সবাই, নিশ্চয়ই ঈদের পরে পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমরা যে যার বাড়িতে বসে যতটা সম্ভব ব্যাকরণিক শব্দ শ্রেণী এই অংশটা কিছুটা দেখে আসবে। ধন্যবাদ সবাইকে।